কেউ 5 দফা 6 দফা দাবি করছে, তার পিআর পদ্ধতি রয়েছে, তার মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টা আসছে। এটি হচ্ছে নির্বাচন ঘিরে। তার আগে সংস্কারের কথা বারবার কিন্তু উঠে এসেছে। সংস্কারের দাবি একটাই, এই জন্য যে ফ্যাসিস্টরা যেন আর নতুন করে ফিরে আসতে না পারে। এই স্বৈরাচারে ফিরে আসা নিয়ে কিন্তু বিএনপিও অনড় ছিল। তাহলে সব রাজনৈতিক দল কিন্তু একই জায়গায় একই মতে রয়েছে। একটু আগে আমাদের ফয়েজ আহমেদ উনি বলছিলেন যে পতিত পরাজিত শক্তিকে সুযোগ করে দেওয়া যাবে না। তাহলে সবগুলো আমি বলবো যে সবগুলো দল নির্বিশেষে সবার মত কিন্তু একই। তারপরও কেন রাজনৈতিক দলের মধ্যে এত অনৈক্য রয়েছে, তারপরও কেন তারা এক হতে পারছেন না বলে আপনি মনে করছেন? এত দাবি দাওয়া এবং আন্দোলন কেন? সবাই যদি এক হয়ে যায়, ওই ক্ষেত্রে এক দলে হয়ে যায়, অনেকটা বাকশালও হয়ে যায়। আবার সবার এক না হওয়াই স্বাভাবিক। ফাংশনালি আমরা 28-29টা কিসিম দেখছি এখন। ঐকমত্য কমিশনে যারা যায় তালিকা ধরলে ওইরকমও দাঁড়ায়। কথাবার্তা সবার প্রায় কাছাকাছি, খুব দূরত্ব নেই, কিন্তু কিন্তু ওই যে পাল্টাপাল্টা অভিযোগও কিন্তু চলছে। বিএনপি বলছে জামায়াত চায় জামায়াতের হাত ধরে স্বৈরাচার আবার ফিরে আসতে পারে, স্বৈরাচার জামায়াত বলছে বিএনপির হাত ধরে ফিরে আসতে পারে। এই সংশয় কেন? দুইটার অর্থ কি দাঁড়াচ্ছে? আমিও চাচ্ছি স্বৈরাচার যেন না আসে, আপনিও চাচ্ছেন যেন না আসে। অর্থাৎ মূলত আরো যুথবদ্ধ হওয়ার একটা বার্তা দিচ্ছেন তারা। তো তারা নিজেরাও যদি সেটা নিজেদের মতো করে সতর্ক যেমন করছেন, এক দল আরেক দলকে নিশ্চয়ই নিজেরাও সতর্ক হচ্ছেন। কিন্তু গণমাধ্যমের কল্যাণে যেটা তথ্যগুলো একটু এদিক সেদিক হচ্ছে, কিন্তু বিশেষ করে থ্রোয়িং এর ক্ষেত্রে বা প্রকাশের ক্ষেত্রে কেউ যে কারো বিরুদ্ধে খুব ঘোরতর অভিযোগ আনছেন তা কিন্তু না। তো একটা বিষয়, যেই পিআর এর কথা বলা হচ্ছে, একদম অগ্রাহ্য কি কেউ খুব করছে? অর্থাৎ ভোটের একটা মূল্য যেন থাকে। তো দাবি তো খারাপ না, হয়তো বিদ্যমান বাস্তবতায় মিলছে না, আবার তো মিলছেও। সংসদে আমাদের যে নারী আসনগুলো বন্টন হয় ওগুলো তো পিআর পদ্ধতিতে হয়। আবার যারা বেশি বেশি পিআর চাচ্ছেন, অর্থাৎ জামাতে ইসলামী, তারা কিন্তু একটা চর্চা করতে পারতেন। এবার ডাকসু জাকসুতে শিবিরে দিয়ে বলাতে পারতেন যে এই নির্বাচনটা একটু পিআর পদ্ধতিতে হোক। তারা ওইদিকে কিন্তু যাননি। তারা বরং আবার বিএনপি দেখেন, তারা ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে ওই মাত্রায় আন্তরিক নয়, যত আবার আন্তরিক নয় জামাতে ইসলাম জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে। অর্থাৎ একটু বৈপরীত্য আছে। এটা কৌশল হিসাবেও তো নেওয়া যায়, যার যতটুকু সামর্থ্য, যার যতটুকু ক্যাপাসিটি সে ওই অনুযায়ী বলবে। কিন্তু বাস্তবতা কি, সনদের বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। এটা কিন্তু একটা ঐতিহাসিক মূল্য আছে। যদি বিপ্লব হয়ে থাকে বা অভ্যুত্থান হয়ে থাকে, বিপ্লব বা অভ্যুত্থান যেটা, সেটাই কিন্তু প্রকারান্তর একটা সংবিধান। এরপরও কিন্তু সেটা আমরা দেখছি যে জুলাই সনদের কথা বারবার বলা হচ্ছে। কোন জুলাই? এই গত মাসের আগের মাসে যে জুলাই গেছে ওই জুলাই, 24 জুলাই। তাহলে জুলাইকে কিন্তু আপনি জুলাই দিচ্ছেন, ওই জুলাই শেষ, এই জুলাইও শেষ, এখন সেপ্টেম্বরে এসেও জুলাই জুলাই করছেন। এটা কিন্তু সবার জন্য দুর্ভাগ্য। আমার উপলব্ধি থেকে বলছি, এটা কিন্তু মস্করার বিষয় নয়। জুলাইকে কোন মর্যাদায় দিবেন, কতটুকু উপরে রাখবেন, কিভাবে রাখবেন, এ নিয়ে বিতর্ক হতে পারে। কিন্তু মূল জায়গায় কিন্তু বোধহয় চেতনাগতভাবে খুব একটা অমিল নেই যে জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে। পন্থা নিয়ে কেউ বলছেন এখানে আইন করে শুরু করা যাক, বিএনপি যেটা বলছে যে এমন কিছু যেন আমরা না করি ভবিষ্যতে যেন এটা নিয়ে আবার প্রশ্ন না ওঠে। তো কথার অর্থ কিন্তু একই, চেতনাগতভাবে একই। কিন্তু এই নিয়ে অতিকথন যেটা হচ্ছে মাঝে মধ্যে, কেউ কাউকে পাকিস্তানপন্থী বানিয়ে ফেলছেন, কেউ কাউকে ভারতপন্থী বানিয়ে ফেলছেন। তো ওই ফাঁকে আমার বাংলাদেশপন্থী কই? একটু মনে রাখা দরকার, যারা এখন ঝগড়া করছেন তাদের এই ঐক্য কিন্তু ঐক্যবদ্ধভাবে আন্দোলন আসলে হয়নি। আন্দোলন করতে করতে তারা ঐক্যবদ্ধ হয়েছেন, অর্থাৎ অত্যন্ত পরীক্ষিত, কিন্তু তারা শানিত। তো ওই জায়গায় তারা এখন মাঝে মধ্যে যে এই ভাষায় কথা বলছেন, যিনি বলছেন তার জন্য কিন্তু এটা সম্মানের নয়। বিএনপির দিক থেকে যখন জামাতকে বলা হয় যে ৭১-এর পরাজিত শক্তি, ৭১ কি ৬-৭ মাস আগের ঘটনা, ওই ৭১ নিয়ে আপনি তার সাথে মিতালি করলেন, বন্ধুত্ব করলেন, সখাসখি হলেন, সংসদে গেলেন, সরকারও গঠন করলেন, শহীদ মিনারও গেলেন, মুনাজাতও দিলেন, মাঝে মধ্যে তার পেছনে আবার নামাজও পড়ছেন। এখন আবার বলছেন জামাতের পেছনে নামাজ পড়াই না জায়েজ। তো এই যে আপনাদের নিজেরা নিজেদেরকে যে গালমন্দগুলো করছেন, জামাতও কিন্তু মজলুম দল, তাদের ৬-৭ জন নেতার ফাঁসি হয়েছে। তাদের প্রতি যতটুকু আমরা জানি, তাদেরকে বারবার বলা হয়েছিল যে বিএনপিকে ছাড়ো, বিএনপিকে ছাড়লে তোমাদের এই পরিণতি হবে না। একইভাবে বিএনপির প্রতিও চাপ ছিল যে তোমরা জামাতের সঙ্গ ছাড়ো,
তাহলে তোমাদেরকে রাজনীতি করতে দেব। তো এইরকম নিপীড়নের জায়গা থেকে এখন তারা মাঝে মধ্যে যে ভাষায় আক্রমণ করেন, কখনো কখনো এমন এমন শব্দ ব্যবহার করেন, এর মধ্য দিয়ে কিন্তু তারা বরং ফ্যাসিস্টের আগমনের রাস্তা তৈরি করে দিচ্ছেন। আমরা 15-16 বছর যেটা খেয়াল করেছি, আপনাকে আমার পছন্দ হয় না, অতএব আপনি একটা শিবির, আপনারা শিবির প্রমাণ করে দেওয়ার যথেষ্ট উপাদান আছে। এই শিবিরেও যদি আপনি না দমেন, জঙ্গি বানিয়ে দিব আপনাকে। এখন শুরু হয়েছে যে ফ্যাসিস্ট অথবা ফ্যাসিস্টের দোসর অথবা ফ্যাসিস্টের সহচর একই, কিন্তু মাত্রাগতভাবে বা স্বভাব বৈশিষ্ট্যগতভাবে একই। তো এগুলো করলে কি হয়, এটা তো 5 আগস্ট দেখিয়ে দিয়েছে। যদি ভুলে গিয়ে থাকে কেউ ব্যথা বেদনা যে অমাবস্যা পূর্ণিমা এখন আর আগের মতো ব্যথাটা ওঠে না, তাহলে নেপালের দিকে একটু তাকান না, কি হয় ওখানে। একই অবস্থা, এক কাপড়ে পালানো লাগে, মোস্তফা কামাল আপনাকে ধন্যবাদ, অথবা খালি বিলি পড়ে থাকতে হয়। তো এই জায়গাটা তারা নিজেরা যত উপলব্ধি করবেন, দেশের জন্য সেটা মঙ্গল হবে, তাদের জন্য মঙ্গল হবে, আমাদের জন্য একটু স্বস্তিদায়ক হবে। নইলে ভাইরাসের মতো এটা কিন্তু ছড়াচ্ছে, অলিগলিতেও ছড়াচ্ছে এখন। একসময় যুবলীগ, ছাত্রলীগ, ঠেলা লীগ, বৈঠা লীগ, নানান লীগ ছিল। ওই লীগরা যা করতো, হয়তোবা এখন লীগ নাই, অন্য নামে কায়দা কানুন কিন্তু একই হচ্ছে, কাজ কারবার কিন্তু কাছাকাছি হচ্ছে। এটা আমাদেরকে খুব ভাবায়।